বাট আমাদের এখনকার পারফরমেন্সটা কনসিস্টেন্ট হওয়া উচিত। তানজিদ যত তাড়াতাড়ি করতে পারবে ততই তার জন্য ভালো এবং দলের জন্য। তাকে বিকল্প প্ল্যান সারা ওয়ার্ল্ড ক্রিকেটেই কিন্তু খুব কম, খুব ভালো খেলি তারপর খুব খারাপ খেলি না। রিয়াদ আই থিঙ্ক বেটার প্লেয়ার দেন মি। প্রিয় দর্শক, বিডি আর্কাইভের ডি স্পোর্টস শো থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমুল হাসান। আমাদের আজকের শোয়ের অতিথি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। হাবিবুল বাশার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আসলে কথা বলবো না, একটু আড্ডা দিব। এই যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশ 3টা ওয়ানডে খেললো, 321 রান করেও শেষ ম্যাচটা আমরা জিততে পারলাম না। এর কারণটা কি মনে হয় আপনার? বোলিং ভালো করিনি আমরা। রিসেন্টলি তো খুব ভালো বোলিং করছিলাম, মানে আমাদের যেটা মনে আছে, যদিও আমার পুরো খেলা দেখা হয়নি, হাইলাইটসে যতটুকু দেখেছি। ইভেন লাস্ট ম্যাচে 321 করে আমরা হেরেছি, কিন্তু তার আগের ম্যাচে যদি দেখেন সেখানেও কিন্তু আমরা বলছিলাম যে আমাদের রান কম করেছি, আর একটু বেশি রান করলে জিততে পারতাম। বাট আমার কাছে মনে হচ্ছে ওই ম্যাচটাও যদি আমরা 300+ রানও করতাম একই রেজাল্ট হতো। তো আমরা অ্যাকচুয়ালি বোলিং ভালো করিনি। আর এখন তো পাওয়ার প্লে থাকে 40 ওভার পর্যন্ত, উই অল নো। আর এখনকার ক্রিকেটে যদি আপনি মাঝখানে যদি মাঝের ওভারগুলো যদি উইকেট নিতে না পারেন, ব্রেক থ্রু না করতে পারেন, তাহলে যে কোনো রান চেস করা সম্ভব, যে কোনো রান। কিন্তু পরিসংখ্যানের দিকে যদি তাকাই, দেখা যায় যে আমরা ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে হারের রেকর্ড খুব কম। এবং ওয়েস্ট ইন্ডিজের গত এই সিরিজের আগের সিরিজটা তো আমরা হারিনি, ওয়ানডেতে হারিনি। তো সেখানে আমরা 321 রান করলাম, যেটা বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশাল অ্যাচিভমেন্ট বলা যায়। তো তারপরও পারলাম না, মানে ওই বললাম না, জাস্ট ডিডন্ট বোল্ড ওয়েল। আমরা ভালো বোলিং করি। এখানে ক্যাপ্টেনকে একটু বিচক্ষণ হওয়ার জরুরি ছিল। বিচক্ষণ ক্যাপ্টেন হাতে যেই অস্ত্রগুলি ছিল সেগুলো তিনি সবই ব্যবহার করেছিলেন। আমরা উই স্টার্টেড ভেরি ওয়েল। ওপেনিং বোলিংটা আমাদের ভালো হয়েছিল, নতুন বলে খুব ভালো স্টার্ট করেছিলাম, পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছি। কিন্তু যেটা বলছিলাম, মাঝের ওভারগুলিতে আমরা ভালো করতে পারিনি। এবং ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সবাই তো আসলে T20 ফর্ম্যাটটা বেশি খেলে অভ্যস্ত, এবং তারা সবসময় পাওয়ার ক্রিকেট খেলে থাকেন। তাদেরকে রান রেট দিয়ে আটকানো খুব মুশকিল। বাংলাদেশের ব্যাটিংটা এবার একটু আলোচনা করি। মিরাজ, রিয়াদ, এরা তো খুব ভালো খেলেছে। রিয়াদ ওয়াজ এক্সিলেন্ট, মানে এই 38 বছর বয়সেও তিনি যেভাবে হি লুকস বেটার। 38 বছর বয়সে আরো বেটার মনে হচ্ছে তাকে। এর আগে 2 সিজন আগে যে রিয়াদকে দেখেছি, এখন তার তো অনেক ভালো মনে হচ্ছে। এবং 3টি ম্যাচ রিয়াদের সাথে কি আপনি মিল পান? আপনার যখন অভিষেকটা তো এরকম পরপর 50 দিয়ে। না, রিয়াদ আই থিঙ্ক বেটার প্লেয়ার দেন মি। না, আমার যেটা মনে হচ্ছে মাহমুদুল্লাহ এই সিরিজে এটা সবচেয়ে ভালো দিক ছিল, টিম যখন ক্রাইসিস মোমেন্টে রান করেছেন, ভালো সময় রান করেছেন, যখন দরকার ছিল টিমের ছক্কাগুলোও ভালো পেয়েছেন, যেই ধরনের ব্যাটিং করা দরকার ছিল ঠিক সেই ব্যাটিং করেছেন। হোয়াট অ্যাবাউট তামজিদ, ইয়াং ক্রিকেটার? মানে লাস্ট ম্যাচটা যদি দেখেন, সৌম্য ওয়াজ গুড, রানে ফিরেছে। তানজিদ ওয়াজ ভেরি গুড, বাট যদি একটু আর্লি, হয়তো খুব বেশি দিন হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে, বাট আই থিঙ্ক হি প্লেড ইনাফ। এবং একটা বছর তো হয়ে গেছে তার। এখন তানজিবের কিন্তু উচিত যে 3টি ম্যাচে কিন্তু একটি ম্যাচ 2টি ইনিংসে খুব ভালো স্টার্ট করেছে, বাট এই স্টার্টগুলি কনভার্ট করা খুব ইম্পর্টেন্ট। বড় ইনিংসে খুব ইম্পর্টেন্ট। ব্যাটেড ভেরি ওয়েল ফর ইস 50, বাট ওপেনিং ব্যাটসম্যান যখন 50 করে, এখন তো পরের দিকে রান করা সহজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে আসলে দল এবং তার নিজের জন্য রানটা কনভার্সন রেটটা আরো বেশি বাড়ানো, সিঙ্গেল রোটেট করে পরে রোটেট করা, কিংবা এই 50 রানের একটা এন্ড ধরে রাখা, 50কে সেঞ্চুরি করা, এই জিনিসগুলি তানজিদ যত তাড়াতাড়ি করতে পারবে ততই তার জন্য ভালো এবং দলের জন্য ভালো। মোস্টলি দলের জন্য সবচেয়ে ভালো। হি ইজ এ টেরিফিক ব্যাটসম্যান। তার সব রকম সামর্থ্য আছে, সব ধরনের শর্ট খেলার সামর্থ্য আছে, পেসটা ভালো খেলে, স্পিন ভালো খেলে। আপনার এই যে বাইরে যারা আছে, শান্ত, মুশফিক, এরা যখন দলে ফিরবে, দল তো অনেক স্ট্রং হয়ে যাবে। ব্যাটিং অর্ডারটা, মুশফিক তো T20 খেলছে না, শান্ত T20 এখনো খেলে। বাট যখন তারা সবাই, আমাদের তো আসলে এখন পর্যন্ত জানি চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভার্স ফরম্যাটে হচ্ছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত আর মুশফিক যখন ফিরবে, আমাদের 50 ওভার্স ফরম্যাটে। হোয়াট অ্যাবাউট সাকিব কি আসলে খেলবে কি খেলবে না? সাকিব তো খেলছে, এখনো রিটায়ার করেনি। হ্যাঁ, তো যখন একটা প্লেয়ার রিটায়ার করে না, তখন তো তাকে বলা যায় না যে তিনি আর খেলবেন না। যখন তিনি খেলছেন তখন তো তিনি শ্রীলঙ্কায় খেলছেন, আর বাংলাদেশ খেলছে ওয়েস্ট ইন্ডিজে। জি, এটা তো আসলে সাকিব আর ক্রিকেট বোর্ডের ব্যাপার, তাদের মধ্যে কি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জানি না। বাট সাকিব খেলছেন, সাকিব এখনো রিটায়ার করেনি, সো হি ইজ অ্যাভেলেবেল।
পারিপার্শ্বিক কিছু ব্যাপার আছে, আমরা সবাই না জানি। আমি বলতে চাচ্ছি যে সাকিব ধরেন বাংলাদেশ টিমে আসলো, জি, শান্তরা ইঞ্জুরি কাটিয়ে আসলো, জি। তারপরে মুশফিকরাও দলে ফিরলো, এতে তো টিম আরও স্ট্রং হয়ে যায়। ওয়ানডে ক্রিকেটে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি সাকিবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়, তাহলে তো অনেক ব্যালেন্স ব্যাটিং সাইড দাঁড়ায় বাংলাদেশে। সাকিব খেলার সুবিধা একটা একটা ব্যাটসম্যান অথবা বোলার বেশি নিয়ে খেলা যায়, একটা জেনুইন অলরাউন্ডারও পান। যার জন্য টিম সবসময় বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়। বাট আমার কাছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয় যে সাকিব তো অনেকদিন ধরে বাংলাদেশ দলে খেলছে, অনেকদিন ধরে বাংলাদেশ দলে খেলছে, বাংলাদেশকে যে সার্ভিসটা দিয়েছে উই অল নো। আমরা কেউ জানি না সাকিব খেলতে পারবেন কি পারবেন না, কারণ একটা বিষয় তো আছে, আমরা সবাই জানি রাজনৈতিক বিষয় চলে এসছে সামনে। সেটা যদি কোনো সমস্যা না থাকে খেললে ভালো, আর না খেললে আই থিঙ্ক উই নিড টু স্টপ থিঙ্কিং অ্যাবাউট দিস প্লেয়ার্স। মানে আমার কথা হচ্ছিল আমার চ্যাম্পিয়নশিপ যেই টিম যাবে সেই টিমকে আমাকে ব্যাক করতে হবে। সাকিব খেললে সাকিবের বিকল্প তো নেই, আমরা সবাই অল না সাকিবের বিকল্প প্ল্যান সারা ওয়ার্ল্ড ক্রিকেটেই কিন্তু খুব কম আছে। না এখন নাই, মানে ওই লেভেলের অলরাউন্ডার নেই। বাট সাকিব যদি না খেলতে পারে সেটা নিয়ে আসলে হতাশ করাটা ঠিক হবে না। না বাংলাদেশ আমাদের যেই প্লেয়ার আছে তাদেরকে ব্যাক করে এখনই করতে হবে, বিকজ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সাকিব তো আপনি সারা জীবনও খেলবো না, তার একদিন না একদিন তার খেলা ছাড়তে হবে। আমরা সাকিবকে ছাড়াও টেস্ট ম্যাচ জিতেছি, সাকিবকে ছাড়াও ওয়ানডে ম্যাচ জিতেছি। আমাদের যে আইকনিক প্লেয়ার যারা আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, তাদেরকে ছাড়াও কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে। তারা যখন খেলেন দলের ভারিক্কিটা বেড়ে যায়, দলের স্ট্রেংথটা বেড়ে যায়, দলের ব্যালেন্সটা বেড়ে যায়। বাট যখন তাদের সবসময় অ্যাভেলেবেল থাকেন না, কোনো ক্রিকেট সবসময় অ্যাভেলেবেল থাকতে পারে না, ইঞ্জুরি কনসার্ন থাকে, ক্রিকেটে তো এটাই বড় সমস্যা। বাট সব স্পোর্টসেই এই সমস্যা থাকে। বাট তারা যখন খেলেন তখন কিন্তু বাংলাদেশ পারফর্ম করেছে। সো আমার মনে হয় যে যেই দলটা হাতে আছে সেই দলটা নিয়েই আসলে মনোযোগ দেওয়া উচিত, সেই দলটাকেই আসলে ব্যাক করা উচিত। এটা আমার ব্যক্তিগত মনোভাব। একটা সময় ছিল যখন শুধু হাবিবুল বাশারের উপরে ভরসা করে বাংলাদেশ তাকিয়ে থাকতো, সেই জিনিসটা তো এখন অনেকটা কেটেছে। এখন তো আর ওয়ান ম্যান শো নাই, এখন তো অনেকগুলো প্লেয়ার এসছে দলে। এখন অনেক ভালো, অনেক প্লেয়ারদের স্কিল বেড়েছে, আমাদের সাহস বেড়েছে বা সামর্থ্য বেড়েছে। তাও মানে যে এখন দলটা অনেক বেশি পরীক্ষিত এবং অনেক বেশি পারদর্শী। বাট আমাদের এখনকার পারফরমেন্সটা কনসিস্টেন্ট হওয়া উচিত। আমাদের দলের যে শক্তি, আমাদের দল এখন যত স্বাধীনতা এবং ফ্যাসিলিটি পেয়ে থাকে, খেলার যতখানি ফ্যাসিলিটি পেয়ে থাকে, আমাদের পারফরমেন্সটা আরও অনেক বেশি কনসিস্টেন্ট হওয়া উচিত। আমরা এখনও কিন্তু টপ মানে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ভালো করতে পারিনি। সো আমাদের ক্রিকেট এখন যেখানে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় যে এখন উচিত বৈশ্বিক টুর্নামেন্টগুলিতে একটা ভালো করে রেজাল্ট করা, কারণ খেলোয়াড়রা কিন্তু এখন অনেক ব্যাকআপ পাচ্ছেন সব দিক থেকেই। না কিন্তু আমার মনে হয় পেতেও পারে, কারণ আপনার যুব দল তো চ্যাম্পিয়ন হলো ভারতের মতো দলকে হারিয়ে, এবং এই লেভেলে যদি তারা খেলতে থাকে তাহলে যে কোনো দলকে তারা হারাতে সক্ষম। মানে এই লেভেলের প্লেয়াররা যখন উঠে আসবে তখন তো ওদের বন্ধু হয়ে যাবে। এটা আপনারা যেই সুযোগটা পাননি ওরা তো সেটা পাচ্ছে। এক্স্যাক্টলি। আমরা যখন স্টার্ট করেছি বাকি দলগুলি তো আসলে আমাদের তো অনেক এগিয়ে, অনেক, মানে তখন আকাশ পাতাল ডিফারেন্স ছিল। দলগুলি আসলে অনেক স্ট্রং ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে 2003 সালে বাংলাদেশ যে অস্ট্রেলিয়া ট্যুর করলো, সেখানে ওই যে ব্রেটলির বল সানোয়ারের এই জায়গায় কীরকম অবস্থা হয়েছিল এই জায়গায় বলটা লেগে। তখন তো আসলে শুধু অস্ট্রেলিয়া না, সব দলেই তো আইকনিক প্লেয়ার অনেক ছিলেন। আপনি তখন যে পাকিস্তান বলেন, সাউথ আফ্রিকা বলেন, তখন ওয়ার্ল্ডের পেসাররাও ভালো ছিল, ওয়েস্ট ইন্ডিজ বলেন, ব্যাটসম্যান বলেন, আপনি তখন যে কোনো টিমের একাদের সামনে বলতে পারবেন। এখন হয়তো ততটা বলতে পারবেন না, বিকজ এখন ওই ধরনের আইকনিক প্লেয়ারের সংখ্যা নাই। বাট স্টিল আমার মনে হয় যে সময় তো চেঞ্জ হয়, আমরাও অনেক এগিয়ে। না বাংলাদেশ যখন 321 রান করলো তখন আমার 89-এর পেপারগুলোর কথা মনে পড়ছিল যে ভারত ওয়েস্ট ইন্ডিজ ট্যুর যাবে। তো সঞ্জয় মাঞ্জরেকর গাভাস্কার জিজ্ঞেস করতেছে বল তো লাল, এটা কি দেখা যায়, মানে বল কি আগুনের গোলার মতো যায়? বললো যে তুমি একটা লাল আগুনের গোলা দেখবা, ওইটাতে টাচ করবা, আর কিচ্ছু না। তো ওরা 18 গজে টেনিস বল দিয়ে পানিতে ভিজিয়ে প্র্যাকটিস করলো। এরপরে ট্যুরে দেখলাম যে এখানে লাল, এখানে লাল, এখানে লাল, এখানে লাল। সেই তুলনায় আমাদের আফিফ তানভীরটা তো অনেক ভালো করলো দেখলাম, যদিও ওই টিম আর এই টিম এক না, কিন্তু একদমই না। আপনার ওই অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক আর এই বোলিং অ্যাটাক আসলে পার্থক্যটা অনেক বেশি। না আমি ক্যারিবীয় এতে বললাম আর কি, ক্যারিবিয়ার কথা বলছি, তার পার্থক্যটা আসলে
ওই সময়ের দল ইভেন আমাদের সময় কিন্তু বেশি জোরে ফাস্ট বোলার ছিলেন, জেনুইন ফাস্ট বোলার। এখন আসলে ওরকম জেনুইন ফাস্ট বোলার তো ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি নেই। ওরকম ভাবে আসলে অনেকদিন ধরে যাদের দেখলে ভয় করে, জোয়েল গার্নার ভয় পেতে পারেন। জি জি, ওরকম বলে আসলে নেই অনেকদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে তাদের ব্যাটিং স্ট্রেংথটা এখন অনেক বেটার। আগে তো ব্রায়ান লারা ছিল অনলি ওয়ান। তখন দল অনেকই ছিল, ব্রায়ান লারা, সারোয়ার, রমনেশ সারোয়ার, ক্রিস গেইল, তখন অনেক বড় বড় ব্যাটসম্যান ছিলেন, অনেক ব্যাটসম্যান ছিলেন। বাট এখনকার ব্যাটিং এর স্টাইলটা বেড়েছে, এখনকার ব্যাটিং যে স্টাইল টপ অর্ডারদের পাওয়ার হিটিংটা অনেক আগে বেশি করে, রাইট। না, তবে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগুচ্ছে, এটা এই ধাঁচে যদি খেলতে থাকে, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ডের যে কোনো টিমকে যে কোনো সময় হারাতে পারে। মানে সাহসটা আগের মতো অত ভয় ভীতি নাই। না, সেটা তো একদমই নেই। এবং আমরা তো হারাতে পারবি না, আমরা তো হারাই, যে কোনো দলকে যে কোনো দিনে হারাই। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের পারফরমেন্সটা আরো কনসিস্টেন্ট হওয়া উচিত, ধারাবাহিক হওয়া উচিত। ক্রিকেটটা খেলি, আমাদের যে সামর্থ্য আছে, আমাদের ধারাবাহিকতাটা আরো বেশি হওয়া উচিত। মানে আমরা খুব ভালো খেলি, তারপর খুব খারাপ খেলি, এই মাঝে আমাদের এই এর জন্য তো বাংলাদেশ টিমটাকে ওয়ার্ল্ড ক্রিকেট চিনতে পারে না। একসময় অনেক আশা করে, তারপর আবার দেখা যায় আশা ভঙ্গ হয়ে যায়। আপনার নেতৃত্বেই তো বাংলাদেশ ইংল্যান্ড ট্যুরে যে আশরাফুল যে সেঞ্চুরি করলো অস্ট্রেলিয়ার বিপক্ষে, ওখানে তো তার 94-এর একটা ইনিংস ছিল এগেনস্ট ইংল্যান্ড। ওই ইনিংসটা তো বেটার ছিল অস্ট্রেলিয়ার সেঞ্চুরির থেকে। আমার সাথে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল আশরাফুল। আমরা মনে হয় 137 না 140 পার্টনারশিপ করেছি, যে ম্যাচটা আমরা অস্ট্রেলিয়াকে হারালাম কার্ডিফে। তারপরে ইনিংসটা আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল, 54 বল 94। তখন আসলে এখন এই ধরনের ইনিংস আমরা দেখি, তখন এই ধরনের ইনিংস আসলে দেখা যেত না। তখন আসলে কোচেসরাই কিন্তু আসলে সাহস করতো না এত ইম্প্রোভাইজ শট খেলার। কোচেসরা আসলে অত ইন্সপায়ারও করতো না, যেরকম শট খেলো মানে কোনোদিন হয়ে গেল। কিন্তু এখনকার ক্রিকেটটা তো এরকম হয়েছে, তুমি যদি ডেইলি পারো এরকম ইনিংসই খেলো, কোচের ইন্সপায়ার করে। তো ওই ইনিংসটা আসলে আউটস্ট্যান্ডিং ছিল। বাট আমি বলবো কার্ডিফের ইনিংসটা আমার কাছে বেস্ট মনে হয়, বিকজ একটা ইনিংস স্পেশাল কখন হয়, কোন পরিস্থিতিতে ইনিংসটা খেলেছে, কোন পরিস্থিতিতে ইনিংসটা দলের কতখানি কাজে লেগেছে, প্রতিপক্ষ কেমন ছিল, এইটার উপরে কিন্তু একটা ইনিংসকে আমরা করে দিই। এই জন্য অনেক সময় অনেক সেঞ্চুরির থেকে একটা 50 রানও অনেক বেশি মূল্যবান মনে হয়। অস্ট্রেলিয়ার বোলিংটা একটা ওয়ার্ল্ড বেস্ট ছিল তখন। ম্যাকগ্রা, গিলিস্পি, ব্রেটলি শেনওয়ান ছিলেন না, বাট ম্যাকগিল ছিলেন, অ্যান্ড্রু সাইমন্স ছিলেন। ওই টিমের সাথে পারফর্ম করা আসলে ওই টিমের সাথে জেতাটা, ওদের 5টা ব্যাটসম্যানও ছিল ভালো প্লে, ওদের ব্যাটসম্যান 5টা বোলার ভালো ব্যাটসম্যান। আগের টিম মুখে বলা যেত, এখন তো চিনিও না অনেককে। সব টিমেই আপনারা যেটা মুলতান টেস্ট যেটা আমরা হারলাম, ওই টিমেও তো ভালো ভালো প্লেয়ার ছিল। হ্যাঁ, ভালো ভালো প্লেয়ার অবশ্যই ছিল। শোয়েব আখতার যদি ওই ম্যাচে প্রথম 2টি টেস্ট ম্যাচ খেলেছিল, লাস্ট টেস্ট ম্যাচ খেলেনি, তখন ওমর গুল চলে আসছে। ওমর গুল ইজ টু বল ভেরি ফাস্ট। ওমর গুল তখন ওয়ার্ল্ড ক্রিকেটেই ভালো বোলার, সবাই আছে না তখন, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম, সেইগুলো। তখন তো শোয়েব মালিকরা টিমে ঢুকতে পারতেন না ওই দলটায়। আচ্ছা, তো ওই টুরে কি আসিফ ছিল, মোহাম্মদ আসিফ? না, ওই মোহাম্মদ আসিফ ছিলেন না। শোয়েব আখতার খেলেছেন, ওমর গুল খেলেছেন। একটা লম্বা ফাস্ট বোলার ছিল তখন, অনেক জোরে বল, জাহিদ অনেক, জাহিদ না, বেশ জোরে বল করতো। হি ওয়াজ লাইক 6'7" না 6'5" ছিল যেন, বেশ জোরে বল করতো। 140 তখন 140 প্লাস খুব নর্মাল বোলিং ছিল, সবাই বোলিং করতো এই সময়। দানেশ ক্যানারিয়া ছিল, অনেক উইকেট নিয়েছে। ওই সময় যখন আপনি মাঠে নামতেন আপনার টিম নিয়ে, ভয় পেতেন না যে এই টিমের বিপক্ষে আমার টিম কি খেলবে? না, আমি আসলে ওই ভয়টা কখনোই পাইনি। বিকজ আমরা যখন টেস্ট ম্যাচ খেলতাম, নেমেছি ফার্স্ট টাইম 2000 সালে, তখনও তো সবসময় আমাদের ওই মধ্যে সবসময় ছিল অন্য দলগুলো আমাদের থেকে অনেক স্ট্রং। ব্যবধানটা পরে কমেছে, বা 2006 আপনি দেখেন 2006 পর্যন্ত আমরা তো শুরু করেছিলাম 0 থেকে। বাকি দলগুলি তখন থেকেই অনেক স্ট্রং। আমরা যার সাথে খেলতে যেতাম প্রতিপক্ষ অনেক স্ট্রং, অনেকখানি এগিয়ে থাকতো আমার থেকে। তো ভয় পেলে আসলে তখন তো আমরা জানতামই যে দলগুলো অনেক স্ট্রং, ভয় পেলে কন্টিনিউ করাটা খুব মুশকিল হতো। আপনারা 2005 সালে ইংল্যান্ড ট্যুর করলেন, মানে ইংল্যান্ডের সামারে বাতাস ছিল। হার্মিস রান আইসা দেখলাম সাপের মতো এদিক দিয়ে নিতেছে, এদিক দিয়ে নিচ্ছে। ইংল্যান্ডের
ওই বোলিং অ্যাটাকটা শুধু হার্মিসন না, আই থিঙ্ক ম্যাথু হোগারও ছিল, খুব ভালো আউটসুইং করতেন। এবং ওই কিন্তু হার্মিসন লম্বা তো টপ থেকে মারতো, এক্সট্রা বাউন্স পেতেন। বাট ওই ইংলিশ বোলিং অ্যাটাকটাই সবচাইতে বড় প্রবলেম হয়েছিল, যেটা আমাদের শুরু করতেন হার্মিসন আর ম্যাথু হোগার। ম্যাথু হোগার আউটসুইং করতেন, হার্মিসন টপ সিম হিট করতেন অনেক লম্বা হাইটের। কিন্তু তারপরে ওয়ান চেঞ্জে আসতেন সাইমন জোন্স, অ্যান্ড্রু ফ্লিনটফ, আরও ডিফিকাল্ট ছিল ফ্লিনটফ, রাইট, অ্যান্ড্রু ফ্লিনটফ অ্যান্ড সাইমন জোন্স। সাইমন জোন্স তখন অনেক জোরে বল করতেন, অ্যান্ড্রু ফ্লিনটফ খুব ডিফিকাল্ট, ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার ছিল তখন। বোলার ফেস করেছি, হি ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট বোলার আই ফেসড ইন মাই ক্রিকেটিং ক্যারিয়ার, অ্যান্ড্রু ফ্লিনটফ। তখন ইংলিশ পেস বোলিং এর একটা আসলে খুব দুর্দান্ত ছিল। এবং ওই আমাদের পর্বে তো অ্যাশেজ হয় অস্ট্রেলিয়ার সাথে, এবং অ্যাশেজটা কিন্তু ইংল্যান্ড জিতেছিল। তো ওই বোলিং অ্যাটাকটা, ইংলিশ পেস বোলিং অ্যাটাকটা আসলে একটু স্পেশাল ছিল। তার আগে পরে আমি খেলেছি জিমি এন্ডারসন, তারপর অন্য যে বোলারগুলি খেলেছি। আচ্ছা, আপনারা আপনারা যখন ব্যাটিং স্ট্যান্স নেন, একটা বল যখন আইসে একদম এই নাক বরাবর যখন বলের হাইট উঠে, ওই জায়গাটাতে তখন কি রিফ্লেক্সটা কেমন হয়? এটা তো বেসিক ইনস্টিংক্ট, মানে হয়ে যায়, ইনস্টিংক্টে তো আসলে চলে যায়, রিল্যাক্সেশনে চলে যায়। বা একজন ভালো ব্যাটসম্যান, একজন অর্ডিনারি ব্যাটসম্যানদের ডিফারেন্স এটাই, ভালো ব্যাটসম্যান জিনিসটা স্প্লিট সেকেন্ড বলে থাকি, ডিসিশনটা যে যত দ্রুত নিতে পারে সে তত ভালো ব্যাটসম্যান থাকে। যার রিয়াকশন না, আপনি তো হুক পুল ভালো খেলতেন, এটা ন্যাচারাল শট ছিল, চলে আসতো। কিন্তু আপনার যত আউট সব তো স্কোয়ার লেগে, অনেক আউট হয়েছে স্কোয়ার লেগে, জি, মানে একদম বলে এরকম করতো আর আপনি ঘুরাইতেন স্কোয়ার লেগে, রানও করেছে, রানও, রাইট। এটা আপনার ফেভারিট শট? ফেভারিট শট ন্যাচারাল শট ছিল বেসিক্যালি ফেভারিট শট আমার। কিন্তু আপনার মনে আছে 2007-এ আমরা যে শ্রীলঙ্কা ট্যুরে গেলাম, সাঙ্গাকারা প্রথম টেস্টে 22 করলো, পরের টেস্টে পরে ওই দিন কনফারেন্সে বললো যে আমি আর এই শট জীবনও খেলবো না। পরের টেস্টে 100 মারলো, কিন্তু ওই শট একটাও মারলো না। ওইটা মানে আমার মিসিং লিঙ্ক ছিল আমার ব্যাটিংয়ে। যদি আমি অত ভালো তাহলে তো আমার টেস্ট রান 6000 রান থাকতো, 50 জায়গায় তো সেঞ্চুরি অনেক বেশি থাকতো। তো আমি আয়োজন প্রবলেম অত গুড এনাফ ছিলাম না। তখন তো বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকায় থাকতো, হাবিবুল বাশার যদি কিছু দেয়, আপনি একটা 50 মাস্টার ছিলেন, ব্যাট ধরলেই 50। তখন আসলে আমার মনে হয় যে আই ডোন্ট নো, ফিটনেসের একটা ব্যাপার ছিল হয়তো, আর চিন্তা ভাবনার সিলিংটা তো অতটা উপরে হয়তো ছিল না তখন, বিকজ ওই রানটাই ছিল অনেক রান। কিন্তু আপনারা তো ওই লেভেলের বোলিং প্র্যাকটিসও করতেন না বাংলাদেশে। না, আমরা তো যখন সরাসরি গিয়ে পড়তেন একদম। ক্যারিয়ার যখন শুরু হয়েছে তখন তো আসলে কিছুই খেলিনি, মানে আমাদের ধারে কাছেও না, আমাদের কোনো, আমার মনে হয় আমরা জিমের সাথে পরিচয় হয়েছে 2000 সালের পর থেকে। তার আগে আমি তো খেলা শুরু হয়েছে 89 থেকে, জিমের সাথে পরিচয় হয়েছে 2000 সালের পর থেকে। প্র্যাকটিস ফ্যাসিলিটিস তো আমাদের ছিলই না, মানে আমরা তো যে কংক্রিটে ব্যাটিং করে ইয়ে হতাম। আর ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো এখনকার যে ক্রিকেট, তার সেই পার্থক্য আর তখনকার অনেক পার্থক্য, সেটাকে আপনি অনুমান করতে পারেন। তো আমাদের শুরু হয়েছে শুধু জিরো না, মাইনাস থেকে শুরু করেছিলাম। সেইখান থেকে আপনি যতটুকু ভালো করার তো করলেন। ডিফিকাল্ট ছিল কিন্তু এই বর্তমান ক্রিকেটারদের থেকে আমাদের সময়টা অনেক ডিফিকাল্ট ছিল, আমাদের সময় অনেক ডিফিকাল্ট ছিল সব দিক থেকেই। আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি তো এখনকার অন্তত ভালো ছিল না। এখনকার যেমন খেলোয়াড়রা চাইলেই সেঞ্চুরি করে যে ব্যাটিং করতে পারে, তাদের বোল করার জন্য বোলিং মেশিন থাকে, বোলার থাকে, ফিট করার জন্য বা ট্রেনার থাকেন বা হেল্পিং হ্যান্ড থাকেন। আমার তো আসলে এরকম তেমন কিছু ছিল না। সো আমাদের আপনাদের একটা জিম্বাবুয়ান কোচ এসেছিল, উড না কি নাম, ফিটনেস ট্রেনার, ভালো কাজ করে দিয়েছে। শুরুর দিকে আমরা কিছু বা বিসিবি একটা জিনিস ভালো করেছিলাম, শুরুর দিকে যে সাপোর্টিং স্টাফগুলি পেয়েছিলাম খুব হাই কোয়ালিটি, তারা আমাদেরকে সাহায্য করেছিল যে এই ক্রিকেটের এইখানে জিন্দা লাস বলে খ্যাত গ্রেগ চ্যাপেলের ভাই, উনি আপনাদের কতটা ইমপ্রুভ করেছিল? ট্রেভার চ্যাপেল, লুক, অ্যাজ এ ট্যাকটিক্যাল কোচ হিসেবে কিংবা স্কিল কোচ হিসেবে ট্রেভার চ্যাপেল খুব ভালো ছিল, আমি তা বলবো না। ট্রেভার চ্যাপেল যে জিনিসটা ভালো ছিল, ও আমাদের রানিং বিটুইনটা উইকেটটা ভালো করে দিয়ে গেছিলেন এবং একটা ফিল্ডিং এর উপর অনেক জোর দিতেন। এটা আমাদের খেলা শেষে দেখতাম ফিল্ডিং করে তো বিকেএসপিতে। ওর একটা পলিসি ছিল যে তুমি ব্যাটিং বোলিং যেমন করে ফিল্ডিংটা তুমি সবসময় ইমপ্রুভ করতে পারো, সেটা অনেক জোর দিয়েছে। কিন্তু সাকসেস রেট তো ডেভ ওয়াটমোরের বেশি। ডেভ ওয়াটমোর স্পেশাল কোচ, ইজ স্পেশাল কোচ। আই মিন কোনো কোচের সাথে তুলনা হয় না, বাট ডেভ ওয়াটমোর যখন এসছেন
আমার ক্যারিয়ার একদম শুরুতে আমি খুব ভালো কোচের সান্নিধ্যে এসেছিলাম, অ্যান্ডি রবার্টস। এডি বার্লো। ও হি ওয়াজ ফ্যান্টাস্টিক। আনফরচুনেটলি উনি অসুস্থ হয়ে যান, বেশি দিন কন্টিনিউ করতে পারেনি। বাট তিনি খুব বাংলাদেশের ভক্ত। তিনি যে অল্প পিরিয়ড অফ টাইম বাংলাদেশের সাথে কাটিয়েছিলেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমরা ওই সময় অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমাদের জন্য দুর্ভাগ্য তিনি অসুস্থ যান, কন্টিনিউ করতে পারেনি। বাট তারপরে বেশ কিছু কোচ আসাও করেছেন। বাট ক্রিকেটের একটা অনেক বড় চেঞ্জ এসছে ডেভ ওয়াটসন আসার পরে। হি ওয়াজ এ ভেরি গুড ট্যাকটিক্যাল কোচ। আমি একটু পিছনে আবার ফিরতে চাই। এই যে মাহমুদুল্লাহ রিয়াদ, আপনি বলেন 38 বছর বয়সেও ভালো খেলছে, তো এর মতন একজন সিনিয়র ক্রিকেটারকে কেন বাংলাদেশ জাতীয় দলের মানে দায়িত্ব দেওয়া হয় না, মানে ওই T20 অ্যান্ড ওয়ানডে ODI ফরম্যাটে মানে অধিনায়কের দায়িত্ব? অধিনায়কের দায়িত্ব তিনি ছিলেন, বা আবার তাকে দেওয়া যায় না কেন? দেওয়া যায় না এমন কোনো কথা নেই, দেওয়া যায় না এমন কোনো কথা নেই। বাট আমাদের তো তার খেলার উপর কোনো প্রভাব পড়বে না। তিনি তো ক্যাপ্টেন্সি অনেকদিন ছিলেন, তো আমার মনে হয় তাকে সম্মান করে আবার দেওয়া উচিত। এটা সম্মান অসম্মান করার ব্যাপারটা কিন্তু এরকম না বলে আমার মনে হয় না। আমাদের সব দলের কিন্তু ফিউচারে কিছু চিন্তা ভাবনা থাকে, এটা থাকে, সব চিন্তা ভাবনা করেই হয়তো আসলে বোর্ড সিদ্ধান্ত নিয়ে মিরাজকে সেরকম কে কন্টিনিউ একজনকে যখন কাকে অধিনায়ক দেয়, সম্ভবত সবাই 2 বছর 3 বছর প্ল্যান করে আগে চিন্তা করে দেয়। তাও মাহমুদুল্লাহ অনেকদিন কিন্তু ক্যাপ্টেন্সি। আপনি তো বোর্ডের সাথে সরাসরি সম্পৃক্ত, মানে ধরেন বাংলাদেশে একজন স্পেশালিস্ট স্লিপ ফিল্ডার, এটাও এখনও গড়ে ওঠে নাই, বা একজন ফিউচার ক্যাপ্টেন কে হবে, এগুলো তো বোর্ড একটা প্লেয়ারকে দেখেই বুঝতে পারে যে একে দিয়ে হবে, একে দিয়ে এই কাজ হবে। স্লিপ ক্যাচিং আমাদের একটা বড় ইস্যু ছিল। স্লিপ ক্যাচিং আমরা প্রচুর প্র্যাকটিস করি, ন্যাশনাল প্রচুর প্র্যাকটিস করতাম। বাট আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা যখন ক্রিকেট খেলতাম, কিংবা তারপরেও অনেকদিন টিল 2015-16 আমাদের ঘরোয়া ক্রিকেট যে উইকেটটা আমরা খেলতাম সেখানে স্লিপে ক্যাচ আসতো না। তো ম্যাচে কিন্তু স্লিপ ক্যাচ আমাদের ধরার অভ্যাসটা কম, যার জন্য আমরা কিন্তু হাজার প্র্যাকটিস করেও কিন্তু ম্যাচে ক্যাচ হয়, স্লিপকে আমাদের তৈরি হয় না। বাট রিসেন্টলি কিন্তু লাস্ট 4-5 ইয়ার্স ধরে ঘরোয়া ক্রিকেটের উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে। না, যদি নাহিদ রানা যদি বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে, তাহলে তো আপনার স্লিপে ফিল্ডার লাগবেই। না, এখন স্লিপে ফিল্ডার এমনিতে নাহিদ রানা ছাড়াও এখন আপনি গত 4-5 ইয়ার্স ধরে যে উইকেট প্রোভাইড করা হয় ডোমেস্টিক ফরম্যাটে, মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, এখানে কিন্তু মোস্ট অফ দ্য উইকেট স্পিনার নিয়ে থাকে বা পেস বোলারই নিয়ে থাকেন, এবং এখন কিন্তু স্লিপে ক্যাচ নিয়মিত যায়। যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের এরকম স্লিপ ফিল্ডার, যেমন ওই যে মুশফিক যদি কিপিং না করে গাভাস্কারের মতো স্লিপে দাঁড়াক, স্লিপ প্র্যাকটিস করুক, মানে একটা প্লেয়ারের তো স্পেশাল, গাভাস্কার যেমন স্লিপে ক্যাচ নিত এবং সে স্লিপ গুড ফিল্ডার। টেস্টে তো কিপিং করেন না, না শোনা যায় যে মুশফিক কিপিং না করলে একটু মাইন্ড করেন, মানে তারা যদি কিপিং না দেওয়া হয়। মুশফিকের ব্যাপারটা যদি দেখেন, মুশফিক ওয়ানডেতে কিপিং করেন, টেস্টে কিপিং করেন না। এবং টেস্টে মুশফিককে কিপিং না করার পরে কিন্তু যখন মুশফিক টেস্টে কিপিং করেছেন আর টেস্টে কিপিং না করে ব্যাটিং করেছেন, তার ব্যাটিং এভারেজ কিন্তু অনেক বেড়ে গেছে। এটা আসলে সাঙ্গাকারাকে ফলো করা হয়েছিল। সাঙ্গাকারা কিন্তু ওডিআইতে কিপিং করেন, টেস্টে কিপিং করেন না। এবং টেস্টের যখন কিপিং করেছেন তার ব্যাটিং এভারেজ ছিল সম্ভবত 30 সামথিং। যখন টেস্টের কিপিং ছেড়ে দিয়ে শুধু ব্যাটিং করা শুরু করেছেন, তার টেস্ট এভারেজ 50-এ চলে গিয়েছিল। সো দের ইজ দ্য ডিফারেন্স। তো সেটাই আসলে মুশফিকের ক্ষেত্রে ফলো করা হয়েছিল। সাঙ্গাকারা বা ওদের মেন্টালিটি তো অনেক হাই। আই থিঙ্ক মুশফিকের মেন্টালিটি অনেক হাই, এবং সেটা তিনি যখন ক্যাপ্টেন্সি মানে কিপিং ছাড়া টেস্ট ম্যাচ খেলেছেন, তার ব্যাটিং অ্যাভারেজও কিন্তু বেড়েছে, রানের সংখ্যাও বেড়েছে। সো আই ডোন্ট থিঙ্ক ইটস এ প্রবলেম, বিকজ ওডিআইতে কিন্তু মুশফিক কিপিং করে থাকেন। সো আমার কাছে মনে হয় সমস্যা, ইট ওয়াজ এ ট্যাকটিক্যাল মুভ অ্যান্ড ইট ওয়ার্ক ফর বোথ। আপনি অ্যাজ এ বাংলাদেশের এক্স ক্যাপ্টেন হিসেবে মনে করেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ পাবে? বিশ্বকাপ পেতে হলে আসলে শুধু স্কিল না, কিছুটা ভাগ্যেরও দরকার হয়। বিশ্বকাপ পেতে হলে আসলে আই ডোন্ট নো, আমি তো চাই যে আমি বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, সেরকম দেখে যেতে পারি। কবে জিততে পারবে বলা মুশকিল, বিকজ না, আপনি যেই কথাটা বললেন ভাগ্যের কথাই, Under-19 ফাইনালে দেখলাম আম্পায়ার যেভাবে চুপ করেছিল, তাতে ভাগ্য ছাড়া তো কোনো গতি ছিল না বাংলাদেশের। না, আমরা এখন যেহেতু আপনার রিভিউ টিভি চলে এসছে, আম্পায়ারিং খুব বেশি কিছু হয় বলে আমার মনে হয়। আর Under-19 ওয়ার্ল্ড কাপ স্টেজ প্ল্যান করে চিন্তা করে মিলিয়ে আসলে কোনো লাভ নেই। Under-19 মানে একটা দল তো এখানেও প্রভাবিত করে আম্পায়ারকে, বয়স ভিত্তিক দল আর ইন্টারন্যাশনাল দল আসলে ডিফারেন্স।
আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে প্রভাবিত করার তেমন কোনো ব্যাপার থাকে না। আপনি তো সচিনে প্রভাবিত করতে পারেন, বাট ম্যাচের মধ্যে আসলে আম্পায়াররা এখন যেহেতু প্রিভিউ চলে আসছে, এখন খুব একটা কিছু হয় না। বাকি দলগুলো কিন্তু অনেক এগোচ্ছে, আমরা তার সাথে কতখানি এগোতে পারছি তার উপরে ডিপেন্ড করবে আমার বিশ্ব। নেক্সট ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা বিকাম এ গুড টিম, যেটা পাকিস্তানের সাথেও খেলা দেখলাম। সাউথ আফ্রিকা বিকামিং গুড টিম, ইন্ডিয়া বিকামিং এ গুড টিম। ইন্ডিয়া তো অলওয়েজ গুড টিম, তাদের ব্যাটিং বোলিং দুটোই খুব ভালো। পাকিস্তান ইনকনসিস্টেন্ট, অস্ট্রেলিয়া কখনোই খারাপ টিম না, বড় টিম, তারা সবসময় ভালো খেলে। অস্ট্রেলিয়া যখন যে দল নিয়ে যাবে অস্ট্রেলিয়া ভালো টিম। অস্ট্রেলিয়া ফুটবলে জার্মানির মতন। এক্স্যাক্টলি, কিন্তু আমার মনে হয় যে সাউথ আফ্রিকা ভালো টিম, বাট ওদের তো লাক ফেভার করে না। লাক ফেভার করে না সাউথ আফ্রিকার জন্য, শুধু লাক ফেভার করে বলবো না। আই থিঙ্ক সাউথ আফ্রিকা ওই বড় পর্যায়ে যে তাদের স্নায়ুর চাপটা ধরে রাখতে পারে না। ইটস নট অ্যাবাউট লাক অল দ্য টাইমস, লাক হয়তো একবার ধরে হতে পারে, বাট সাউথ আফ্রিকা সবসময় আনলাকি না। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হলে একটা এক্স ফ্যাক্টর থাকা লাগে, সেটা সাউথ আফ্রিকার মধ্যে নেই। যেটা নিউজিল্যান্ড কাটিয়ে উঠেছে এর আগে, নিউজিল্যান্ডের তো এখনো জিততে পারেনি, বাট নিউজিল্যান্ড গেটিং বেটার, গুড টিম। আমরা আশা করব যে বাংলাদেশ একসময় সবার প্রত্যাশা পূরণ করে বৈশ্বিক ট্রফিও আনবে এবং বিশ্বকাপও আনবে। আপনাকে অনেক ধন্যবাদ হাবিবুল বাশার। আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সাথে। আপনারা শুনলেন তার কথা, এর মধ্যে থেকে অনেক কিছু পেলেন। আমরাও আশা করব বাংলাদেশ দল একদিন এদেশের লক্ষ কোটি ক্রিকেট প্রেমীর প্রত্যাশা পূরণ করবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আমি নাসিমুল হাসান। দেখা হবে আগামীতে নতুন অতিথির সাথে, নতুন বিষয়বস্তু নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন বিডি আর্কাইভে।